দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। উজ্জীবিত বিএনপির নেতা কর্মীরা নির্বাচনের প্রচারে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে। চূড়ান্ত প্রার্থী ঘোষণায় হিমশিম খাচ্ছে জোটগুলো। এনসিপি থেকে এবার তাজনুভার পদত্যাগ। বিভেদ সৃষ্টির চক্রান্তকারীদের বিষয়ে সাবধান করলেন মির্জা ফখরুল। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ ও বিভাগীয় শহরে ইনকিলাব মঞ্চের অবস্থান। অভিযুক্তদের পালাতে সহায়তাকারী 2 জন ভারতে আটক। নতুন বছরের প্রথম দিনেই পাঠ্য বই হাতে পাবে শিক্ষার্থীরা। জানুয়ারিতেই শতভাগ পাঠ্য বই পৌঁছে দেওয়ার আশ্বাস শিক্ষা উপদেষ্টার। আজ থেকে ওয়েবসাইটে মিলবে সফট কপি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অফিস শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় তারেক রহমানকে অভ্যর্থনা জানান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, দলীয় কার্যালয়ে তারেক রহমানকে পেয়ে উজ্জীবিত নেতাকর্মীরা। নির্বাচনের প্রচারে দেশের বিভিন্ন প্রান্তে যাবেন তিনি। দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তারেক রহমানের প্রত্যাবর্তনে তা পূরণ হবে। এ সময় আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশনকে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ওনার যে চিন্তা সেটাও বলছেন, এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা তার অপেক্ষায় আছেন, এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। আজকের প্রথম দিন উনি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এসেছেন এবং উপস্থিত নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সাথে কুশল বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। দর্শক, আপনাদের বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অফিস করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। আমরা তার কাছে যাচ্ছি। আরিফিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি এখনো কার্যালয়ে আছেন কিনা, আর দিনের কর্মসূচি সম্পর্কে আর কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, সেটা জানতে চাই। লোপা, এখনও তিনি কার্যালয়ে রয়েছেন এবং কার্যালয় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে, বিশেষ করে নির্বাচনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের তারা শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে তিনি ধারাবাহিকভাবে বৈঠক করছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বৈঠক বলা হচ্ছে শুভেচ্ছা বিনিময়। এবং আপনাকে যদি ছবিতে দেখাতে চাই, এখনও যুবদলের ঢাকা মহানগর যারা নেতারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং তারা খানিক বাদে তারা প্রবেশ করবেন। এবং যেটা আমাদের অন্যান্য স্থায়ী কমিটির সদস্যরা যেটা জানাচ্ছিলেন, মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিভাগীয় যেই সমাবেশ করবেন সেই সমাবেশের রোডম্যাপ যেমন করা হচ্ছে। আপনি জানেন যে ঢাকা 17 থেকে তিনি নির্বাচন করবেন, সেই নির্বাচনের সার্বিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজও কিন্তু তারা শুরু করেছেন। এর কারণেই মূলত আজকে এই বৈঠক, আজকের এই তার যে অফিস করা সেটা সেই কার্যক্রমের মাধ্যমে সেটা আনুষ্ঠানিকতা রূপ পাচ্ছে। অর্থাৎ তিনি আজকে প্রথমবার মতো অফিস করছেন, কিন্তু অফিসে এসেই তিনি তার দলীয় যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে সক্রিয় করছেন, নির্বাচনী কর্মকৌশল ঠিক করছেন। তিনি ঢাকা 17-তে নির্বাচন করবেন, সেখানে নির্বাচন পরিচালনা কমিটি করা আর এক ধরনের বিষয় রয়েছে, সেগুলো তিনি সমাপ্ত করবেন। সেই কারণে আসলে সারা শুধু ঢাকা 17 নয়, সারা বাংলাদেশের 300 আসনেই বিএনপির যারা সহযোগী অঙ্গ সংগঠন রয়েছেন তাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিভিন্ন আসনের দায়িত্ব দেওয়ার জন্য, অর্থাৎ যার বাড়ি যেখানে সেখানকার ধানের শীষের প্রার্থীর পক্ষে যেন কাজ করা হয়, সেখানে ব্যক্তিগত পছন্দর ঊর্ধ্বে
উঠে দলীয় সিদ্ধান্ত মেনে সবাই যেন কাজ করে, সেই নির্দেশনা এবং সেই হোমওয়ার্কই মূলত করা হচ্ছে। আপনি গতকাল এবং গত পরশু 2 দিন ছাত্রদলের সভাপতি, সাধারণ ছাত্রদলের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, বিভিন্ন স্তরে যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন আসন ভিত্তিক তাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। যুবদলের নেতৃবৃন্দকেও একই রকম দায়িত্ব বন্টন করে দেওয়া হবে, যার যার আসনে দানের শীষের পক্ষের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য। তারেক রহমান আজকে তার অফিস শুরু করেছেন, তিনি এখন থেকে নিয়মিত অফিস করবেন। এবং এই অফিসের আপনি জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দোতলায় যে কক্ষ ছিল সেই কক্ষেই নতুন করে সেটি সাজানো হয়েছে, ঠিকঠাক করা হয়েছে চেয়ারম্যানের জন্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই কক্ষেই তিনি মূলত তার যে অফিস সেই অফিসের কার্যক্রম শুরু করেছেন। মির্জা ফখরুলকে অন্য একটি রুমে স্থানান্তর করা হয়েছে। সব মিলিয়ে দলের যে সাংগঠনিক যে কর্মকাণ্ড সেটি আজকে থেকে তিনি জোরদার করা শুরু করেছে এবং নির্বাচনে যে প্রক্রিয়া, নির্বাচনের ইশতেহার সব মিলিয়ে সব কর্মপন্থাই তিনি অফিস থেকে আজ থেকেই শুরু করেছেন। লোপা। আরফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বগুড়ার পর এবার ঢাকা 17 আসনের জন্য মনোনয়নপত্র নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে ফর্ম সংগ্রহ করেন চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান ABM সাত্তার। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। এদিকে প্রস্তুত তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জয়মা রহমানের পরিচয়পত্র। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে ইসির NID উইং। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ নিষ্পত্তি হবে। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য একদিন সময় পাবেন। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জয়মা রহমান। ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য ABM আব্দুস সাত্তার আমাদের এখানে আজকে এসেছেন এবং আমরা প্রস্তুত করে ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি। বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ফর্মটা তাদের কাছ থেকে গ্রহণ করছি এবং আপনাদের কাছেও তার পক্ষ থেকে দোয়া কামনা করছি। বিভাগীয় কমিশনার কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। আমরা তার কাছে যাচ্ছি। ঐশী, এখন পর্যন্ত ঢাকার কোন আসনে কতটি মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিল হয়েছে? লোপা, এখন পর্যন্ত জানা মতে গতকাল পর্যন্ত 234 জন প্রার্থীর হিসেব আমরা পেয়েছি যারা মনোনয়ন তুলেছেন গতকাল পর্যন্ত। তবে জমা দেয়া এবং আজকের দিনের হিসাবটি আসলে বিকেল 5টার পর জানা যাবে, কারণ বিকেল 5টা হচ্ছে ডেডলাইন আজকের জন্য। এই 5টার মধ্যে যারা মনোনয়নপত্র জমা দেবেন কিংবা মনোনয়ন নেবেন তাদের 5টার মধ্যেই সংশ্লিষ্ট স্থানে গিয়ে যোগাযোগ করতে হবে। ঢাকার যে 20টি আসন সেই 20টি আসন মূলত 3টি ভাগে আসলে ভাগ করা হয়েছে। এর মধ্যে এই যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছে 13টি আসন, এছাড়া নির্বাচন কমিশনে আছে 2টি আসন, ডিসি কার্যালয়ের অধীনে আছে 5টি আসন, এইভাবে আসলে ভাগ করা হয়েছে। এবং আজকের যেই এখন পর্যন্ত যে তথ্যটি আমি আপনাকে দিতে পারি সেটি হচ্ছে বেশ কয়েকজন প্রার্থীকে আমরা সকাল থেকে মনোনয়নপত্র জমা দিতে দেখেছি। তবে তারেক রহমানের হয়ে সকালবেলা ঢাকা 17 আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব SM আব্দুস সাত্তার। এবং এরপর কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন কিছুক্ষণ আগেই জামাতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। তিনি কিন্তু ঢাকা 17 আসনে মূলত তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এবং এটি নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এবারে নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং প্রার্থীরা। দর্শক, আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী আমাদের সাথে যোগ দিয়েছিলেন বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে। এনসিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবেন। এনসিপি থেকে পদত্যাগের বিষয়টি তার ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে জানান। পোস্টে তিনি লেখেন, হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আপত্তি, তবে এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ তা হলো সেটা যে প্রক্রিয়ায় হয়েছে। তিনি আরও লেখেন, কয়েকদিন আগে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে 125 জনকে মনোনয়ন দিয়ে 30 জনের সিটের সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেয়া হবে না। এই সিদ্ধান্তে সিলমোহর বসানো হয়েছে। বিষয়টি ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে।
অনেকে মনে করছে যে জামাতের সাথে জোটটাই একমাত্র কারণ। আসলে জামাতের সাথে জোটটা না, জামাতের সাথে যে প্রক্রিয়ায় জোটটা হয়েছে এটা আমি অনেকটা মনে করি যে এই প্রক্রিয়াটা আগে থেকেই পরিকল্পিত ছিল, এভাবেই প্ল্যান করে এটাকে এতটুকু নিয়ে আসা হয়েছে। প্রথম দফাই এনসিপি নিজের সক্রিয়তাটা প্রতিষ্ঠা না করে জামাতের সাথে জোট করলে এনসিপি কে আর আলাদা করা যাবে না। এটা যদি 5 বছর পর একটা রাজনৈতিক কৌশল হিসেবে জোট হতো তখন এটা হতো। দেশ ক্রান্তিকাল পার করছে। আন্দোলন ও অন্যান্য কাজের মাধ্যমে দেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে। এ সময় সকলকে সাবধান থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলায় মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেম ওলামাদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দেশ যেন আবারও কোনো অন্ধকারের দিকে চলে না যায় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান মহাসচিব। এছাড়া নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য তৈরি করলে চক্রান্তকারীরা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে। এতে দেশ ও জাতি সকলেই ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি কুরআন সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও জানান বিএনপি মহাসচিব। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমাদের আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়। দর্শক, শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম, আমরা তার কাছে যাচ্ছি। তাজনুর, কি বলছেন আন্দোলনকারীরা, একটু বিস্তারিত জানতে চাই। এই ইনকিলাব মঞ্চের একজন নেতা যাকে সবসময় সম্মুখ সারিতে দেখা যায়, আব্দুল্লাহ জাবের এই মুহূর্তে কথা বলছেন। একটু এ পাশটাতে দেখাতে চাই। বিশেষ করে শাহবাগ তো অবরোধ করা হয়েছে আরও বেশ কিছু সময় আগে, প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে, এবং এরই মধ্যে শাহবাগের যেটাকে তারা হাদি চত্বর বলছে সেই জায়গাটি এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে আর রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আমি একটু আগেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি ব্যানার দেখছিলাম, তারা একটি বড় মিছিল নিয়ে এখানে এসে যোগ দিলেন। সুতরাং বলাই যাচ্ছে যে এই যে বিক্ষোভের পরিধি সেটি আসলে সময়ের সাথে সাথে বেশ বড়ই হচ্ছে। এবং আব্দুল্লাহ জাবের তিনি এই মুহূর্তে কথা বলছেন, এবং একটু পরপরই কেন্দ্রীয় নেতা যারা তারা ঠিক ওই যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চে দাঁড়িয়ে একটু পরপর কথা বলছেন। এবং তাদের মূল যে কথার জায়গাটি বা দাবির জায়গাটি সেটি হচ্ছে ওসমান হাদির মৃত্যুর এতদিন হয়ে গেল, তার উপর হামলা করার ঘটনার এতদিন হলো, এতদিনে আসলে মূল আসামিদের গ্রেফতারের ব্যাপারে সেই অর্থে কোনো রকমের কোনো অগ্রগতি হয়নি, এবং সেই ব্যাপারটা যেন খুব দ্রুততার সাথে নিশ্চিত করা হয় এবং কোনোভাবেই যেন এই ব্যাপারে কোনো গাফিলতি না করা হয়, সেই দাবির কথাটি বারবার করে তারা বলছেন কেন্দ্রীয় নেতা যারা তারা। একই সঙ্গে এটিও বলছেন, হুঁশিয়ারি দিয়ে একটু আগেই তারা বললেন যে এই যেইভাবে করে সরকার গড়িমসি করছে সেই রকম যদি চলতে থাকে তবে তারা আরও বড় পরিসরে সেই আন্দোলনের ঘোষণা দেবেন। তবে সেই ঘোষণাটি আজকেই দেওয়া হবে কিনা সেই ব্যাপারে যদিও কোনো খুব পরিষ্কার নির্দেশনা নেই, তবে বোঝা যাচ্ছে এটি যে যেহেতু গতকালকে তারা সারা দেশের বিভিন্ন জেলাতে বা বিভিন্ন জায়গাতে কর্মসূচির ঘোষণা দিয়েছিল, এই ধারাবাহিকতা হয়তো তারা অব্যাহত রাখবেন এবং শাহবাগে তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীরকে পালাতে সহায়তাকারী দুজনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এহসান মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। তিনি বলেন, শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পালাতে সহায়তাকারী সহ মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত, তাই ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ বলছে মামলাটি তদন্তের শেষ পর্যায়ে, আগামী 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। পুলিশের ধারণা 5 আগস্ট পরবর্তী সময়ে ভোকাল ছিলেন ওসমান হাদি। তার বক্তব্যে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত, তাই তাদের টার্গেটে পরিণত হয় ওসমান হাদি। রাজনৈতিক কারণে হাদিকে খুন করা হতে পারে ব্রিফিংয়ে জানান নজরুল ইসলাম। বলেন, হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ
এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচারে সরকার বদ্ধপরিকর জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, তদন্ত শেষ পর্যায়ে আছে, আগামী 10 দিনের মধ্যে মামলার চার্জশিট দেয়া হবে। উপদেষ্টা বলেন, তদন্তের স্বার্থে সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় 11 জন গ্রেফতার হয়েছে। হত্যার সাথে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হাদি হত্যার বিচার হবে বলে আশা তার। ফ্যাসিস্ট, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের রাজনৈতিক দলগুলোতে আশ্রয় না দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রহিয়াছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ। শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিভাগীয় শহরগুলোতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে দুপুর 2:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে রাজশাহী নাটোর মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও দৃঢ় হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সিলেটের 74টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা, প্রতিবাদী গান, কবিতা পরিবেশন করেন। নেতাকর্মীরা বলেন, হাদি হত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রশাসনের বক্তব্য আইওয়াস ছাড়া কিছু নয়। তারা সময় ক্ষেপণের চেষ্টা করছে। গুলির ঘটনার দিনই অপরাধীদের ধরা যেত বলে জানান তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌঁছে যাবে, এমনটাই জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তিনি বলেন, শতভাগ বই ছাত্রছাত্রীরা পাবে জানুয়ারির মধ্যে। এনসিটিভির অডিটোরিয়ামে পাঠ্যপুস্তকের সফট কপি ওয়েবসাইটে আপলোড উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাঠ্য বইয়ের কাজটা কঠিন ছিল। নির্ভুল বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সরকার কাজ করছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন, গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাঁস চুরির ঘটনায় সালিশ বৈঠককে কেন্দ্র করে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আহত অন্তত 20 জন। সকালে লাখাই উপজেলার মোড়াকড়ি পূর্বগ্রামে এই সংঘর্ষ হয়, পুলিশ ও স্থানীয়রা জানায়। কয়েকদিন আগে ওই গ্রামের আলকাস মিয়ার 10 থেকে 12টি হাঁস চুরি হয়। চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আফজাল মিয়ার সাথে তার বাগবিতণ্ডা হয়। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি ও উত্তেজনা তৈরি হলে বিষয়টি মীমাংসার জন্য গতকাল স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর আজ সকালে পুনরায় সালিশ বসলে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অন্তত 20 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। প্রথম আলো পত্রিকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ নিয়ে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো ও রাশিদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিকের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান।
দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তিনি এই মামলা করেন। আদালত মামলাটি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান। মামলার অভিযোগে বলা হয়, প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনার পর আমার দেশ পত্রিকায় সংবাদ প্রচার করে। সেখানে জনগণকে সংযত থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা রক্ষার কথা বলা হয়েছে। কিন্তু মল্লিক মারুফ তার ফেসবুক আইডি থেকে আমার দেশ প্রথম আলোয় আক্রমণে জড়িত এমন পোস্ট দেয়। এরপর ওই পোস্ট শেয়ার করেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। আসামিরা মিথ্যা তথ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আমার দেশ পত্রিকায় আক্রমণের উস্কানি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। এই দুইজন ব্যক্তির বিরুদ্ধে আমি মাননীয় আদালতে আজকে 500 ধারা এবং 505 ধারা এবং 109 ধারা এই 3 ধারায় আমি মামলা করেছি এবং 3 ধারার মধ্যে 500 এবং 109 ধারা মাননীয় আদালত নীতিগতভাবে গ্রহণ করেছেন। সম্ভবত 505 ধারার যে সরকারের যে অনুমতি লাগে সেই অনুমতির জন্য অপেক্ষা করবেন এবং আমি এখন সরকারের কাছে 505 ধারায় অনুমতি দেওয়ার জন্য আমি আবেদন জানাবো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। আহত আবু সুফিয়ান সিজু বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার জানায়, তাদের এক নাবালিকা স্বজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পাশের এলাকার মোস্তাক নামে যুবক। পরে কৌশলে মেয়েটিকে ঢাকায় নিয়ে যায় সে। এ ঘটনায় মামলার পর গ্রেফতার হয় মোস্তাক। পরে জামিনে বেরিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করা শুরু করে সে। এর প্রতিবাদ জানালে গত বুধবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক সহ বেশ কয়েকজন শিজুর উপর নির্যাতন চালায়, কুপিয়ে মারাত্মক জখম করে তাকে। পরিবার জানায়, শিজুর বাম হাতের রক্তনালী বিচ্ছিন্ন হয়ে গেছে, হাতটি কেটে ফেলতে হতে পারে। নির্যাতনকারীরা জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় ছাত্র শিবির। উপজেলা জামায়াতের আমিরের দাবি, শিজু এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। এ ঘটনায় যাদের নাম এসেছে তারা জামায়াতের অঙ্গ সংগঠনের কর্মী নয়, তবে সমর্থক হতে পারে। এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।